আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই শিরোনাম। প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা রবিবার সোমবার। সকল পৌরসভায় ভোট গ্রহণ ইভিএমে। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড তদন্তে আরেকটি তদন্ত কমিটি গঠন। এখনও স্বাভাবিক হয়নি পুরো সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা। করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত ২,৩৬৪ জন। সিলেটে একদিনে ২২ জন করোনায় আক্রান্ত শনাক্ত, সুস্থ হলেন আরও ৩৭ জন, ২৪ ঘন্টায় আরেকজনের মৃত্যু। বেনাপুলে ১ কেজি ৪৭৩ গ্রাম ওজনের ১৩ পিস স্বর্ণবার সহ এক পাচারকারী আটক। যশোরের শার্শায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সপ্তাহ পালিত। মৌলভীবাজার প্রেস ক্লাবে ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবিবার সোমবার ঘোষণা করা হবে। প্রথম ধাপে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরও জানান, পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখ করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কমিশনের এই সিনিয়র সচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আগামী সোমবারের মধ্যে তফসিল ঘোষণা করতেই হবে। জানা গেছে, প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। সেখানে ২৫ নভেম্বর মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। সে কারণে চলতি সপ্তাহের প্রথম থেকেই নথি উপস্থাপন করা হয়। বুধবার তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল ইসি সচিবালয়, তবে কমিশন থেকে অনুমোদন হয়ে না আসায় তা করা হয়নি। সিলেটের কুমারগাঁয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ কেন্দ্রের উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১ সপ্তাহের মধ্যে এই কমিটি প্রতিবেদন দাখিল করবে। এছাড়া উপকেন্দ্রে আগুনের ৫৫ ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি পিটিপি। শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ট্রান্সমিশন ২ এর প্রধান প্রকৌশলী সাইফুল হককে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য রয়েছেন ৪ জন। পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও গঠন করা হয়েছে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মোহাম্মদ দস্তগীরকে প্রধান করে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, পিডিপির সদস্য মুস্তাক মোহাম্মদ, পিজিসিবির নির্বাহী পরিচালক মাসুম আলম বক্সি ও পাওয়ার সেলের পরিচালক আব্দুর রফ মিয়া। এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। চিফ স্যার আমাদেরকে জানিয়েছেন যে খুব সম্প্রতি তদন্ত কমিটি করা হবে। তবে আমরা সবার আগে যে জিনিসটি বলতে চাই যে কমিটি তো থাকবেই, তারা তাদের কাজ করবে, কিন্তু আমরা আসলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করছি যাতে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া যায়। এটি আমাদের আসল লক্ষ্য। এদিকে অগ্নিকাণ্ডের পর ৫৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বুধবার সন্ধ্যায় নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও কয়েক এলাকায় আছে অন্ধকারে। নগরীর শেখঘাট, বাতালিয়া, মেডিকেল রোড, কলাপাড়া, লামাবাজার, কুলিয়াপাড়া, বিলের পাড়, দক্ষিণ সুরমা উপজেলা সহ বিভিন্ন এলাকার মানুষ বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পোহাচ্ছেন। বিশেষ করে পানি সংকট সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় সিটি কর্পোরেশন পানি সরবরাহ করতে পারছে না, ফলে দূর দূরান্ত থেকে বালতি ও কলস ভরে পানি আনতে হচ্ছে বিদ্যুৎহীন এলাকার বাসিন্দাদের। সংশ্লিষ্টরা বলেছেন, আজ শুক্রবারের মধ্যে সিলেটে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। খবর পাইলাম তখন বাসার সাথে সাথে জানালাম যে অবস্থা, পানির সংকট দেখা দিতে পারে, পানি একটু সংগ্রহ করে রাখো। তারপর আসলাম বাসায় আসার পর থেকে তো পানির সমস্যা, যা সংগ্রহ করে ছিল এগুলো শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর তো এখন খুব ক্রাইসিসে আছি। এখন খাবার দাবার, রান্না বান্না কোনো কিছু সম্ভব হইতেছে না, বাথরুম কোনো কিছু সম্ভব।
সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফিন জানান, অগ্নিকাণ্ডের ৩১ ঘণ্টার পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট মহানগরীতে বিদ্যুৎ বিতরণ শুরু করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড কোম্পানি। পরে রাত 10:30টার দিকে আরও কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। তিনি জানান, পুরো সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। শুক্রবারের মধ্যে সিলেটে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিলেটের কোমারগাঁয়ে ১৩২-৩৩ কেবি বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার সকাল 11টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 2 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 2টি ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, কন্ট্রোল প্যানেল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় জাতীয় গ্রিড লাইন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘণ্টায় সারা দেশে আরও 30 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 25 জন ও 5 জন নারী। মারা যাওয়া সবাই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,305 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘণ্টায় দেশের 117টি ল্যাবরেটরিতে 16,823টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 17,531টি নমুনা, আর এতে আক্রান্ত শনাক্ত হন 2,364 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,41,159 জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,934 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,56,722 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল 24 ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ছিল 13.048%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.92%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.86 ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। গেল 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 6,305 জনের। সিলেট বিভাগে একদিনে আরও 22 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে একজন মারা গেছেন, আর সুস্থ হয়ে উঠেছেন আরও 37 জন। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে কোভিড-19 প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নতুন 22 জন সহ সিলেট বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 14,284 জন। এদের মধ্যে সিলেট জেলার 8,158 জন, সুনামগঞ্জের 2,439, হবিগঞ্জের 1,872 ও মৌলভীবাজারের 1,815 জন। নতুন সুস্থদের মতো সিলেট জেলার 36 জন ও সুনামগঞ্জের 1 জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,054 জন। এর মধ্যে সিলেট জেলার 7,421 জন, সুনামগঞ্জে 2,387 জন, হবিগঞ্জে 1,550 জন এবং মৌলভীবাজারে 1,705 জন সুস্থ হয়েছেন। এদিকে গেল 24 ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন, আর সব মিলিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 240 জন। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার 177 জন, সুনামগঞ্জে 25 জন, হবিগঞ্জে 16 জন ও মৌলভীবাজারের 22 জন। করোনা ভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1,929 জন। এর মধ্যে 47 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। যশোর বেনাপোল মহাসড়কের আমরাখালী চেকপোস্ট এলাকা থেকে 1 কেজি 473 গ্রাম ওজনের 13 পিস স্বর্ণের বারসহ আশিক নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার সকালে সোনার বারসহ তাকে আটক করা হয়। আশিক জিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের সৈয়দ আলীর ছেলে। বিজিবি জানায়, যশোর থেকে লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছে। এমন গোপন সংবাদে আমরাখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় একটি লোকাল বাসে তল্লাশি চালালে আশিকের গতিবিধি সন্দেহভাজন হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় 13 পিস স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত সোনার বারের মূল্য 1,09,200,000 টাকা বলে জানায় বিজিবি।
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার সপ্তাহ 2020 পালন হয়েছে। যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার সপ্তাহ 2020 পালন করা হয়েছে। সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়, এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্সের ইনচার্জ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ফায়ার সপ্তাহ 2020 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক মতিয়ার রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পুলক কুমার মণ্ডল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন। পরে নাবারুন থেকে বেনাপোল 0 পয়েন্ট পর্যন্ত র্যালির মধ্য দিয়ে ফায়ার সপ্তাহ পালন করেন। ইতিমধ্যে দেশের সমস্ত উপজেলায় একটি করে ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। সেই সময়ে ফায়ার সার্ভিস সরকারি দপ্তরের যারা আমাদের কর্মকর্তারা আছেন, রীতিমতো নিয়মিত যেসব যাত্রী ভারত থেকে এসছে তাদেরকে রিসিভ করেছেন, ইমিগ্রেশন থেকে তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছিয়েছেন। এই কোয়ারেন্টাইন সেন্টারে যখন জায়গা হয়নি তখন গাজীপুরকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছেন। মৌলভীবাজার প্রেস ক্লাবে 3 দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ প্রদান করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত। 3 দিনের প্রশিক্ষণ অনুসন্ধানে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে তুলে আলোচনা রাখেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মাহফুজ মিশু, জুলফিকার আলী মানিক ও পিআইবির প্রশিক্ষক শাহ আলম। এছাড়া আরও 2 ধাপে জেলার অন্যান্য উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।